নমস্কার আদাব। আজকে যে আমরা ভিডিওটা শুরু করছি সেটা হলো আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রেকমেন্ডেশন 164 সম্পর্কে, যেখানে আমাদের এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি সম্পর্কে বলা আছে। এমপ্লয়ার মানে কি, মালিক পক্ষ, তাদের কি কি কাজ করতে হবে সেটা সম্পর্কে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে রেকমেন্ডেশন 164 যেটা, সেটা কনভেনশন 155কে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। মানে কনভেনশন 155 আর্টিকেল 16-এ যেটি লেখা আছে সেটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আইএলও রেকমেন্ডেশন 164-তে। আপনারা যদি কনভেনশন এবং রেকমেন্ডেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, কনভেনশন রেকমেন্ডেশন কি, তার পার্থক্য কি আইএলওতে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আপনারা কিন্তু বিস্তারিতভাবে দেখতে পারেন। প্রথমেই আমরা বলে রাখি যে এমপ্লয়ারের রেসপন্সিবিলিটিতে যেটা পয়েন্ট এ, সেখানে কি বলছে আইএলও, টু প্রোভাইড অ্যান্ড মেনটেন ওয়ার্কপ্লেসেস মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইউজ অফ ওয়ার্ক মেথড হুইচ আর as safe as and without risk to health as is reasonably প্র্যাকটিকেবল। প্রথমেই মনে রাখি রিজনেবলি প্র্যাকটিকেবলটা সম্পর্কেও কিন্তু আমাদের একটা বিস্তারিত ভিডিও করা আছে, যেটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এটা সম্পর্কে জানতে। তো কি বলা হচ্ছে যে মালিক পক্ষকে যে কাজের জায়গাটা দেবে সেটা যেন সুরক্ষিত থাকে, তাতে যেন কোনো যারা তাদের এখানে কাজ করছে বা তাদের এখানে যারা ভিজিট করছে বা কোনো রকম ভিজিটার, তাদের জন্য কোনো রকম তাদের ক্ষতি না হয় তাদের স্বাস্থ্যের পক্ষে, এবং তাদের যেন সুরক্ষাটা কোনোভাবে বিঘ্নিত না হয়। মানে আমি এমন একটা কাজের জায়গা দিতে হবে যেটা সুরক্ষিত। এবং কি বলেছে যে যেটা আমাকে মেশিনারি দিতে হবে, যন্ত্রপাতি, ঠিক আছে, সেই যন্ত্রপাতি যেটা দিতে হবে সেটা যেন সেফ হয়, মানে সেটা যেন থেকে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি, আমি একটা কোনো যন্ত্র দিলাম, সে একটা মেশিন যেখানে যার যেটা ঘূর্ণায়মান পার্ট, মানে যেটা একটা রোটেটিং পার্ট, সেটাই কোনো গার্ড নেই, তার মানে কি সেই যন্ত্রপাতি থেকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে কি এমন যন্ত্র দিতে হবে তাকে যার কিন্তু গার্ড আছে এবং সেটা তার কোনো রকম সুরক্ষায় তার বিঘ্নিত করবে না। বা এমন কোনো আমরা যন্ত্র দিলাম যেখান থেকে প্রচণ্ড নয়েজ তৈরি হচ্ছে, সেই নয়েজ এর কারণে কিন্তু তার কোনো পেশাগত রোগ বা ইল হেলথ হতে পারে, অকুপেশনাল ইল হেলথ। তার মানে কি আমাকে এমন মেশিন দিতে হবে যার থেকে নয়েজ বা প্রচণ্ড রকমের আওয়াজ হয় না, যেটা তাকে কোনো রকম পেশাগত রোগের সে সম্মুখীন হবে না। এরপরে কি বলেছে যে তাকে ইকুইপমেন্ট মানে কি উপকরণ, তাকে এমন উপকরণ দিতে হবে যেটা তার কোনো রকমভাবে তার সুরক্ষাকে বিঘ্নিত করবে না। আমি এখানে কি বলতে পারি, কি রকম ইকুইপমেন্ট দিয়েছে তাকে বলতে পারি যে ধরা যাক একটা ফুল বডি হার্নেস দিয়েছে। ফুল বডি হার্নেস বা সেফটি বেল্ট, যার যে ল্যানিয়ারটা আছে মানে দড়িটা আছে সেখানে একটা কাটা আছে মানে কোনো রকমভাবে কেটে গেছে বা ছিঁড়ে গেছে, তার মানে কি সেই উপকরণটা কিন্তু সুরক্ষিত নয়। সেই উপকরণটা কিন্তু কখনোই দেয়া যাবে না কোনো ওয়ার্কারকে বা এমপ্লয়ি সেটা কাউকেই কোনোভাবে দেওয়া যাবে না, কারণ সেখান থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে। তার মানে কি তাকে এমন দিতে হবে যেটা সুরক্ষিত। এছাড়া কি বলেছে, ইউজ অফ ওয়ার্ক মেথড, মানে তাকে যে ওয়ার্ক মেথডটা তাকে দেওয়া হচ্ছে সেই ওয়ার্ক মেথডটা যেন সুরক্ষিত থাকে, যে মেথডে সে কাজ করবে, যে প্রণালীতে সে কাজ করবে সেটা যেন সুরক্ষিত হয়। একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একটা লোককে আমি একটা ল্যাডারে কাজ দিয়েছে কোনো এমপ্লয়ার, ল্যাডারে চড়ে তাকে কী কাজ দিয়েছে, বা মইতে বা সিঁড়ি ল্যাডারকে আমরা বলতে পারি, সেখানে চড়ে তাকে একটা লাইট বদলাতে বলেছে উঁচু একটা ল্যাম্পপোস্টের বা বাতিস্তম্ভের। সেই ল্যাম্পপোস্টের বা বাতিস্তম্ভের যে লাইটটা বদলাতে বলেছে, সেখানে কিন্তু ল্যাডারে কিন্তু ঠিকমতো করে ফুল বডি হার্নেসও কিন্তু অ্যাঙ্কার করারও ঠিকমতো করে কোনো পয়েন্ট নেই, বা ল্যাডারটা কিন্তু ঠিকমতো করে যেটা ভার্টিক্যাল ল্যাডার হয় ধরে রাখা যায় না, কারণ তার দু হাতে সে লাইটটা বদলাচ্ছে। তার মানে কি সে মেথডটা সেফ নয় বা সুরক্ষা নয়। তার জায়গায় আমি কি দিতে পারি, তার জায়গায় আমি একে একটা বুম লিফট দিতে পারি, বা আপনি ম্যান বাস্কেটে কাজটা করতে পারে, যেটা চারদিক দিয়ে তার গার্ডরেল আছে, টো বোর্ড আছে, এবং সেটা অত্যন্ত সুরক্ষিত কাজ করার ক্ষেত্রে। ওকে, নেক্সট কি বি পয়েন্ট কি বলছে, টু গিভ নেসেসারি ইনস্ট্রাকশনস অ্যান্ড ট্রেনিং টেকিং অ্যাকাউন্ট অফ দি ফাংশনস অ্যান্ড ক্যাপাসিটিস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য ওয়ার্কার। মানে আমাকে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে এবং তাকে যে ট্রেনিংটা দিতে হবে সেইটি দেওয়ার আগে আমাকে কি মাথায় রাখতে হবে,
যে তার কাজটা ফাংশন মানে কি, তার কাজের ধরনটা কেমন এবং তার যে ক্যাপাবিলিটিস, তার ধারণ ক্ষমতাটা কি, এটা কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। মানে এমপ্লয়ারকে কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি কি, এখানে ওয়ার্কার বলতে আমি ইঞ্জিনিয়ার থেকে একদম যারা ফিল্ড লেভেলে কাজ করে বা শপ ফ্লোর লেভেলে কাজ করে, এখানে কিন্তু সবাইকে বোঝাচ্ছে। তার মানে কি, এখানে যে ওয়ার্কাররা কাজ করছে সেই ওয়ার্কারদের আমাদের কি করতে হবে, সেই ওয়ার্কারদের কি কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে তাদের নেয়ার ক্ষমতা কতটা ট্রেনিংটা এবং তাদের কাজটা কি। মানে একটা আমি সিভিলের ওয়ার্কার যারা কাজ করছে তাকে আমি চেষ্টা করবো এক্সকাভেশনের ট্রেনিং দিতে, ওয়ার্ক অ্যাট হাইটে ওপরে স্ক্যাফোল্ডিংয়ে চড়ে কাজ করার ট্রেনিং দিতে, সেটা আমাকে কিন্তু চিন্তা করতে হবে। তাকে যদি আমি এখন টাওয়ার ইরেকশনের ট্রেনিং দিতে যাই, সেটা কিন্তু তার পক্ষে তার ফাংশনের সাথে ম্যাচ করছে না। নিশ্চয়ই টাওয়ার ইরেকশন যারা করে তাদের টাওয়ার ইরেকশনের ট্রেনিং দিতে হবে, ঠিক আছে, সেই জন্য তাকে ফাংশনের সাথে ম্যাচ করতে হবে তার ক্যাপাসিটি। তার ক্যাপাসিটি মানে কি, তার ধারণ ক্ষমতা। মানে কি, তার ক্যাপাসিটির ওপর কেন দিতে হবে, যে তার যে ক্যাপাসিটি আছে, তার যে ধারণ ক্ষমতা আছে, মানে সে নেয়ার যে তার ক্ষমতা আছে, সেটা আমাকে চিন্তা করতে হবে। মানে আমি একটা কিন্তু যারা ফিল্ড লেভেল ওয়ার্কার হয় তাদের যদি আমি ইংরাজিতে খুব বড় একটা কোনো ট্রেনিং দিই এক্সকাভেশনে, সে কিন্তু কিচ্ছু বুঝবে না। বা তাকে যদি আমি সয়েল টেস্টিং ক্লাস এ সয়েল, ক্লাস বি সয়েল এরমভাবে বোঝাতে যাই, সে বুঝবে না। তাকে বোঝাতে হবে তার ভাষায়, যাতে সে সেটা নিতে পারে, তার সে ক্যাপাসিটিটা যেন তার ক্যাপাসিটি থাকে। নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে ট্রেনিং দেওয়ার সময় এক ধরনের আমরা ট্রেনিং দেবো, যারা ফিল্ড লেভেল ওয়ার্কার তাদের ট্রেনিং দেওয়ার সময় আমরা আরেক ধরনের ট্রেনিং দেবো। এটা কিভাবে, এটা কে সেট করেছে, সেটা আইএলও সেট করেছে। মানে এটা কিন্তু এমপ্লয়ারকে কি করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এছাড়া কি করতে হবে, সি পয়েন্ট বলছে টু প্রোভাইড অ্যাডিকুয়েট সুপারভিশন অফ ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজ অফ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি মেজার। তাকে কি করতে হবে, অ্যাডিকুয়েট সুপারভিশন দিতে হবে এবং যে কাজটা করছে সেই কাজগুলোকে তাকে সুপারভাইজ করতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে ঠিক মতো করে কাজগুলোকে। কেন সুপারভাইজ করতে হবে, তার কারণ হলো কোনো একটা অ্যাক্টিভিটি সে করছে, তাকে ধরা যাক কোনো ট্রেনিং দেওয়া হয়েছে, এমপ্লয়ার তাকে কোনো ট্রেনিং দিয়েছে, যেটা হলো বি পয়েন্টে লেখা আছে। দেখতে হবে যে ওয়ার্কারকে যে ট্রেনিংটা আমি দিয়েছি সেই ট্রেনিংটা এফেক্টিভ হয়েছে কিনা, মানে কার্যক্ষেত্রে সেটা ঠিকমতো করে পালন করছে কিনা। আমি যদি ওয়ার্কারকে ট্রেনিং দিই যে হেলমেট পরার সময় চেইন স্ট্র্যাপটা লাগাতে হবে, কিন্তু আমি যদি কার্যক্ষেত্রে গিয়ে দেখি যে সে হেলমেট পরার সময় চেইন স্ট্র্যাপটা লাগাচ্ছে না, তার মানে কি আমার ট্রেনিংটা কিন্তু এফেক্টিভ হচ্ছে না, ঠিক আছে। আরও কি করতে হবে, আমাকে সুপারভিশন করে দেখতে হবে যে আমার যে এক্সিস্টিং কন্ট্রোল মেজারটা আছে, যে বা আমি যে ওয়ার্ক প্র্যাকটিসটা করছি, ঠিক আছে, সেইটা কিন্তু আমার ঠিকমতো করে আছে কিনা বা সেইটা এফেক্টিভ কিনা, সেটাও কিন্তু সুপারভিশনের মাধ্যমে বোঝা যায়। একটা উদাহরণ হিসাবে বলছি, ধরা যাক ওয়ার্ক অ্যাট হাইটের জন্য একটা কন্ট্রোল মেজার দেওয়া হলো হার্নেস, ফুল বডি হার্নেস, কিন্তু তার সিঙ্গেল ল্যানিয়ার্ড। কিন্তু আমি যখন কাজ করতে গেলাম আমি দেখলাম যে সেই ফুল বডি হার্নেসের সিঙ্গেল ল্যানিয়ার্ডে দিয়ে যখন সে টাওয়ারে চড়ছে, একটা ল্যানিয়ার্ডের যখন হুক থেকে অ্যাঙ্কারিং করার জন্য অ্যাঙ্কারিং পয়েন্টটা সে বদলাচ্ছে, তখন কিন্তু তার কিন্তু হার্নেসটা কোনো রকমভাবে ফাস্টেন থাকছে না, মানে হার্নেসটা কিন্তু কোনো রকমভাবে কোথাও লাগানো থাকছে না, হুকিং করা থাকছে না, কারণ সে সিঙ্গেল ল্যানিয়ার্ড। তার মানে বোঝা গেল কি, সুপারভিশনের মাধ্যমে আমি কি বুঝতে পারলাম যে এই কন্ট্রোল মেজারটা কিন্তু অ্যাডিকুয়েট নয়। ওকে, তাই জন্য সুপারভিশন খুব দরকার। এছাড়াও কেন, খুব যেগুলো হাই রিস্ক অ্যাক্টিভিটি মানে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ, সেগুলোতেও কিন্তু সুপারভিশনের অত্যন্ত দরকার। কেন সুপারভিশনের অত্যন্ত দরকার, তার কারণ হলো ওয়ার্কারকে যদি সেখানে কোনো আমরা কাজ করতে দিই, উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করতে দিই এবং সেখানে যদি আমরা সুপারভিশন না করি, তাহলে সবচেয়ে বড় প্রবলেম কি হবে, যে সে কাজটা ঠিকমতো করছে কিনা বা তার এখানে দুর্ঘটনার কিন্তু সম্ভাবনাটা বেড়ে যাবে। সুপারভিশন করলে তারও একটা মাথায় থাকবে যে কেউ তাকে কিন্তু নিরীক্ষণ করছে এবং সে কিন্তু চেষ্টা করবে যে সেই কাজটা কিন্তু সুরক্ষিতভাবে করার। পয়েন্ট ডি যেটা বলছে সেটা হলো টু ইনস্টিটিউট অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্টস রিগার্ডিং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড দি ওয়ার্কিং এনভায়রনমেন্ট অ্যাডাপ্টেড টু দ্য সাইজ অফ আন্ডারটেকিং অ্যান্ড নেচার অফ ইট অ্যাক্টিভিটি। এখানে কি বলছে যে অর্গানাইজেশনকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। এইটা আমরা কিন্তু হেলথ অ্যান্ড সেফটি পলিসি যেটা আছে সে পলিসি পোর্শনটা যখন আমরা ভিডিও বানাবো, সেটা আমরা বিস্তারিতভাবে অ্যারেঞ্জমেন্ট সেকশনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো অ্যারেঞ্জমেন্ট সেকশনটা যখন আমি করব তখন আমাকে কি করতে হবে, যে অর্গানাইজেশন বা যে আমাকে
কোম্পানি যে আমাকে বানাতে হবে সেই কোম্পানিতে আমার কি ধরনের কাজের ধরন, তার কি ধরনের ওয়ার্কিং এনভায়রনমেন্ট মানে কাজের পরিবেশ, সেটা কিন্তু আমাকে, এবং সাইজ মানে কত বড় কোম্পানি সেটা চিন্তা করে করতে হবে। যেমন কটা উদাহরণ দিচ্ছি অ্যারেঞ্জমেন্টের। হেলথ অ্যান্ড সেফটি পলিসিতে অবজেক্টিভ সেট করা, সেটা একটা অ্যারেঞ্জমেন্ট সেকশন। রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করা, সেটাও অ্যারেঞ্জমেন্ট সেকশন। রিসোর্সেস প্রদান করা, সেটাও একটা অ্যারেঞ্জমেন্টের পার্ট। সেইগুলো কিন্তু আমাকে যখন করতে হবে সেই অর্গানাইজেশনের, তার কত বড় অর্গানাইজেশন সেটা দেখতে হবে, তার কাজের অ্যাক্টিভিটি কী ধরনের হচ্ছে সেটা দেখতে হবে, এবং তার কাজের পরিবেশ কী হচ্ছে সেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই অ্যারেঞ্জমেন্ট সেকশনটা যখন আমি চিন্তা ভাবনা করব। সেটা কার কাজ? সেটা কিন্তু একটা এমপ্লয়ার বা মালিক পক্ষ, তার কিন্তু এটা কাজ। এরপরে যেটা ই সেকশনে আছে সেটা কি বলছে, যে টু প্রোভাইড উইদাউট এনি কস্ট টু দি ওয়ার্কার অ্যাডিকুয়েট পার্সোনাল প্রোটেক্টিভ ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট হুইচ আর রিজনেবলি নেসেসারি হোয়েন হ্যাজার্ডস ক্যান নট বি আদারওয়াইজ প্রিভেন্টেড অর কন্ট্রোলড। এই ক্লজটা কি বলছে, যে আমার মালিক পক্ষকে বা এমপ্লয়ারকে কি করতে হবে, তাদের জায়গায় যা কাজ করে তারা ওয়ার্কারদের কি করতে হবে, কোনো পয়সা বিনা পয়সায়, মানে কোনো তার কাছ থেকে পয়সা নেওয়া চলবে না, বিনা পয়সায় তাকে কি করতে হবে, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ তাকে দিতে হবে। তাকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ দিতে হবে, যেখানে যে হ্যাজার্ডটা আছে সেটা কোনো রকমভাবেই যেটা কন্ট্রোল করা যাচ্ছে না বাকি হায়ারার্কি অফ কন্ট্রোল দিয়ে। বাকি হায়ারার্কি অফ কন্ট্রোল যেটা আমরা জানি কি, যেটা হলো এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তো সেখানে আমাকে কি দিতে হবে, পিপিইস দিতে হবে। তো এটা কি বলছে, পিপিইস সম্পর্কে বলছে, মানে এক কথা যদি সহজ বলি, যেখানে হ্যাজার্ডটা আমরা বাকি হায়ারার্কি অফ কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারি না, সেখানে মালিক পক্ষ বা এমপ্লয়ারকে ওয়ার্কারকে ফ্রি অফ কস্ট বিনা পয়সায় কি দিতে হবে, পিপিইস দিতে হবে। উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি, যে এখানে একটা গ্রাইন্ডিং অপারেশন করছে, গ্রাইন্ডিং অপারেশনটা করার সময় কিন্তু নয়েজ তৈরি হবেই হবে, বা সেখানে কি হবে, স্প্যাটার উঠবে। তো গ্রাইন্ডিং অপারেশনটা করার সময় কিন্তু উপযুক্ত তার উপকরণ কিন্তু মালিক পক্ষকে কাকে দিতে হবে, তার যে ওয়ার্কারকে কিন্তু এটা দিতে হবে। এটা মালিক পক্ষের কিন্তু এটা কাজ, এবং এবং এর জন্য কিন্তু কোনোভাবেই কোনো পয়সা ওয়ার্কারের কাছ থেকে মালিক পক্ষ নিতে পারবে না। এফ সেকশনে কি বলছে, টু এনশিওর দ্যাট ওয়ার্ক অর্গানাইজেশন পার্টিকুলারলি with respect to hours of work and rest break does not adversely affect occupational safety and health। এটা কি করতে হবে, সুনিশ্চিত করতে হবে কাকে, মালিক পক্ষকে, যে তার যে কাজের সময়টা এতটা, যে সময় সে কাজ করছে সেই টাইম ডিউরেশনটা যেন কোনো রকমভাবেই ওয়ার্কারের কোনো রকমভাবে তার স্বাস্থ্য এবং সুরক্ষাকে কোনো রকমভাবে বিঘ্নিত না করে। মানে আমি একটা ওয়ার্কারকে কাজ করাচ্ছি প্রচুর সময় ধরে, মানে 12-14 ঘন্টা কাজ করাচ্ছি, তাকে ব্রেক দিচ্ছি না, তাকে লাঞ্চ ব্রেক দিচ্ছি না, তাকে আমি টি ব্রেক দিচ্ছি না, তার মানে কি সে অসুস্থ হয়ে পড়বে, এবং তার থেকে তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বা তার কোনো অসুস্থ হয়ে পড়তে পারে, পেশাগত কোনো রোগের সে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, তা এইটা মালিক পক্ষকে কিন্তু নির্দিষ্ট করতে হবে, মানে তার কাজের একটা সময় বেঁধে দিতে হবে, তাকে নির্দিষ্ট সময় তাকে কি করতে হবে, লাঞ্চ ব্রেক দিতে হবে, তাকে নির্দিষ্ট সময় কি করতে হবে, টি ব্রেক দিতে হবে। এটা কাকে, মালিক পক্ষকে সুনিশ্চিত করতে হবে। এছাড়া কি জি পোর্শনে কি বলছে, টু টেক অল রিজনেবলি প্র্যাকটিকেবল মেজার্স উইথ এ ভিউ টু এলিমিনেটিং এক্সেসিভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্যাটিক। এখানে কি করতে হবে, তাকে যতদূর সম্ভব বাস্তবে সেই অনুযায়ী তাকে কি করতে হবে, মেজার্স নিতে হবে, যাতে কোনো রকম ফিজিক্যাল এবং মেন্টাল, তার জন্য মেন্টাল এবং ফিজিক্যাল যে ফ্যাটিক হয় সেটা যেন পুরোপুরিভাবে দূর হয়ে যায়। একটা উদাহরণ হিসাবে বলছি, যদি কেউ সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, তাহলে সফটওয়্যার কোম্পানিতে কিন্তু বসে বসেই কাজ করতে হয়, তাকে অনেকক্ষণ কাজ করতে হয় একটা জায়গায় বসে। তাই জন্য তাকে কি করতে হবে, তাকে একটা সুন্দর তাকে বসার জায়গা দিতে হবে, চেয়ার দিতে হবে, যে চেয়ারটা এর্গোনমিক, মানে যাতে তার কোনো রকম পশ্চার মানে তার বসার পরে যেন তার কোনো রকম শরীরে প্রবলেম না হয়, ব্যাক পেন না হয়, তার নেক পেন না হয়। ঠিক আছে, তাকে কি করতে হবে, একটা কাজের জায়গা এমন দিতে হবে যেটা এনভায়রনমেন্টটা খুব ভালো, মানে তাকে একটা শীত তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মানে এয়ার কন্ডিশন জায়গা দিতে হবে, এবং সেই জায়গাটা কি দিতে হবে, যাতে তাকে কনসেন্ট্রেট ভাবে সে কাজটা করতে পারে, এবং তাকে কিন্তু কফি, টি এবং তাকে ব্যবস্থা করে দিতে হবে। এবং অনেক এখন আইটি কোম্পানিগুলো কিন্তু জিম পর্যন্ত রাখে, মানে মাঝে মাঝে গিয়ে কিন্তু সে শারীরিক এক্সারসাইজ করে আসতে পারে, কারণ যেহেতু সারা বসে বসে কাজ করছে। ঠিক আছে, আবার
আবার যারা বড় কনস্ট্রাকশন কোম্পানি তারাও কি করতে পারে যে অনেকক্ষণ ধরে ধরো কাজ করছে, তাদের একটা রেস্ট শেল্টার দিতে হবে, তাদেরকে একটা বসার জন্য ব্যবস্থা করে দিতে হবে, ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা কিছুক্ষণ ধরে গল্প গুজব করে মেন্টালি ফ্রেশ হতে পারে। এই ব্যবস্থাগুলো করে দিতে হবে। অনেক কোম্পানি কিন্তু রিক্রিয়েশন রুম রাখে, বড় বড় কোম্পানি রিক্রিয়েশন রুম রাখে, রিক্রিয়েশন রুমে কিছু টেবিল টেনিস খেলা যায়, বিলিয়ার্ড খেলা যায়, ইনডোর কিছু গেম খেলা যায়, মানে কাজের ফাঁকে কিন্তু মাঝে মাঝে তারা সেটা খেলতে পারে, যাতে তাদের কিন্তু মেন্টাল কোনো রকম ফ্যাটিক না হয় বা ফিজিক্যাল এক্সারসাইজও একটু হয়। তো এইটা কাকে নিশ্চিত করতে হবে? এইটা নিশ্চিত করতে হবে মালিক পক্ষকে বা এমপ্লয়ারকে। এছাড়া কি টু আন্ডারটেক স্টাডিজ অ্যান্ড রিসার্চ অর আদারওয়াইজ কিপ abreast of scientific and technical knowledge necessary to comply with the foregoing clauses। এটা মালিক পক্ষকে কি করতে হবে যে তাকে স্টাডি করতে হবে, তাকে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, এবং তাকে সেটা নিয়ে কি করতে হবে? রিসার্চ করতে হবে, যাতে বা তাকে যদি রিসার্চ বা স্টাডি না হয় তাকে কিন্তু বিজ্ঞান ভিত্তিক তাকে জ্ঞান রাখতে হবে, যাতে ওপরের যে ক্লজগুলো আমরা এতক্ষণ ধরে বললাম এ বি সি ডি ই এফ জি এইচ জি, এ বি সি ডি ই এফ জি যে পয়েন্টগুলো যে ক্লজগুলো আছে সেগুলো যাতে কমপ্লাই করা যায়, সেগুলো যাতে মান্য হয়, মানে তাকে সেরকম উপযুক্ত তাকে জ্ঞান রাখতে হবে, বা তাকে তার সম্পর্কে পড়াশোনা করতে হবে, বা তার সম্পর্কে তাকে কি করতে হবে? তাকে গবেষণা করতে হবে। এটা কি কার কাজ? মালিক পক্ষের কাজ। তার মানে আজকে কিন্তু আইএলওর যেটা রেকমেন্ডেশন 164 নম্বর আইএলওর, যেটা কনভেনশন 155 আর্টিকেল 16কে বিস্তারিতভাবে বর্ণনা করেছে এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি সম্পর্কে বা মালিক পক্ষের রেসপন্সিবিলিটি সম্পর্কে, এখানেই ভিডিওটা শেষ হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার, আদাব।